গল্প পিয়নের আসরে আজ শোনাবো শিবরামের লেখা গল্প। এই রকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে। আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, জাহাজ ধরা সহজ নয়। গঙ্গা যাত্রা থেকে শুনেছি খুব কম লোকই বেঁচে ফেরে। পদ্মা যাত্রাও আমার কাছে প্রায় তাই। যতবার পদ্মা যাত্রায় বেরিয়েছি একটা না একটা বিপদ ঘটবেই। একবার তো আমার খুড়তুতো বোনকে শ্বশুর বাড়ি দিতে গিয়ে, না সে দুঃখের কথা কেন আর, ঠিক নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতো না হলেও নাকাল হবার কাহিনী তো বটেই। পদ্মা আমার কাছে বিপদ্দা। আমার জীবনে বিপদের দান নিয়ে এসেছে বারবার। সেই বিপজ্জনক পথেই পা বাড়িয়েছি আবার। সাধের কলকাতা ছেড়ে আমার পদ্মাপাড়ি মামার বাড়ি চলেছি এই গরমের ছুটিতে আমের আশায়। শিয়ালদা থেকে লালগোলার ঘাট রেলগাড়ির লম্বা পাড়ি। সেখানে নেমে পদ্মার ধারে গিয়ে গোদাগাড়ির স্টিমার ধরতে হয়। লালগোলার ঘাটে স্টিমারে চেপে পরপারে গোদাগাড়ির ঘাটে গিয়ে নামো। তারপর গোদাগাড়িতে আবার চাপো রেলগাড়িতে। তারপরে প্রথম স্টেশনই বুঝি আমনুরা। স্টেশনের নাম শুনেই সজল জিভে সেই আমের কথাই মনে পড়বে তোমার। আমের রাজ্যের শুরু সেই আমনুরা থেকেই। তুমি মালদহের আমরাজ্যে এসে পড়লে। রাজ্যের আম যে যোগায় সেই মালদা, সারা বাংলায় যার সাম্রাজ্য। আমি অবশ্যই আমনুরাতেই থামবো না। আমনুরা ছাড়িয়ে আরো কি সব পার হয়ে ইংরেজ বাজার পেরিয়ে আরো কয়েক স্টেশন পরে পৌঁছবো গিয়ে শামসিতে। আমের রাজ্য ভেদ করে আমসত্ত্ব দেশের উপর দিয়ে অনেক অনেক পরে নিজের গায়ের স্টেশনের গায়ে ভিড়ব গিয়ে প্রায় আমসি হয়েই। শামসি থেকে ফের এক হাঁটার পাল্লা, পাক্কা 10 মাইলের ধাক্কা। সারা পথটা পায়দালে যাও। ঘন্টা 3-4 পায়দাল যাবার পর তবেই আমার মামাদের গ্রাম চঞ্চল। আর সেই মামা তো আম বাগান। ভাবতেই ট্রেন থেকে নামতেই প্রাণে চাঞ্চল্য জাগলো। লালগোলাতেই লালায়িত হয়ে উঠলাম। নিজেকে যেন একটু সজীব বোধ করলাম। সুটকেসটা হাতে করেই পা চালালাম পাড়ের দিকে। শোনা ছিল লালগোলার স্টিমারদের চালচলন সুবিধের নয়। কখন আসে কখন যায় তার কোনো হদিশ পাওয়া যায় না। খুশি মতন আসে, খেয়াল মাপে ছাড়ে, কিছু তার ঠিক ঠিকানা নেই। কাজেই সব আগে ঘাটে গিয়ে তার পাত্তা নেওয়া ভালো। চলেছিলাম হন হন করে। মাঝপথে থামালো এক মিঠাইওয়ালা। আরে বাবু, এত দৌড়াচ্ছেন কেন? আইসান, গরম পুরি খাইয়ে যান। হ্যাঁ, বসে বসে তোমার পুরি খাই আর এদিকে আমার স্টিমার ছেড়ে দিক। জাহাজ ছাড়তে এখন ঢের দেরি আছে, জানায় মিঠাইওয়ালা। এখন তো সাঁঝবি হয়নি। 7 বাজবে, 8 বাজবে, 10:15 भी বাজবে। বহুত প্যাসেঞ্জার আসবে, ডেক কুক সব ভর্তি হবে, তব তো ছড়বে জাহাজ। ও মা, এমনি ধারায় জাহাজ নাকি? জাহাজের গতিবিধি বুঝি ওই রকম? তা হয়তো হতেও পারে। এমনটাই যে হবে তার একটা আন্দাজও ছিল আমার মামাদের মুখে শুনে শুনেই। শুনেছিলাম যে গোদাগাড়ির স্টিমারের গদাই লস্করি চাল। তবে আর হন্যে হয়ে ছুটে কি হবে? আমিও এদিকে জাহাজি কারবার লাগাই না কেন? জাহাজের অনুকরণে নিজের পেটের খোল ভর্তি করতে থাকি। আমার উদারও তো বলতে গেলে জাহাজের মতোই উদার। মিষ্টি টিষ্টি কিছু আছে? আছে না? কি चाहिए আপনার? रसगुल्ला, पेड़ा, बर्फी, जिलाबी, सब कुछ। बहुत बढ़िया बढ़िया मिठाई बाबू। তা বেশ তো, দেখলাও कैसा बढ़िया। সব চিজ দেও 2-4 ठो। স্টিমার যতক্ষণ না ছাড়ে
ততক্ষণ তোমার মিষ্টি মারা যাক। স্টিমারকে সামনে রেখে আমার ইষ্টের সাধনায় লাগি। দই বড়া থেকে শুরু করে বরফি, রসগোল্লা, জিলাপি, সাবড়ে, এমনকি লাড্ডু পর্যন্ত বাকি রাখি না কিছুই। প্যাঁড়াও গোটাচার পাচার করি। খাবার মাঝখানে স্টিমারের বাঁশি কানে বাজে। চমকে উঠি, হ্যাঁ, ছাড়লো নাকি স্টিমার? মিঠাইওয়ালা কিছু ভরসা দেয়, ঘাবড়াইয়ে মত বাবু, ও তো পहली आवाज। ওই রকম 4 দফে ভোঁ ভোঁ করবে, তব তো ছাড়বে জাহাজ। 10 মিনিট যাবে और এক এক ভোঁ छोड़বে। ও তাই নাকি? শুনে একটু ভরসা পাই। তা তো হতেই পারে। স্টিমার তো ইংরেজি ব্যাকরণের স্ত্রীলিঙ্গই, প্রোনাউনে শি। আর মেয়েরা কি একবার আসি বলে বিদায় নিতে পারে? নিয়েছে কখনো? বিনিকেই তো দেখছি আসি ভাই, অন্তত 82 বার না বলে কিছুতেই নড়বে না। আমি তখন আরো গোটা কয়েক মন্ডা ঠাসি, মন ঠান্ডা করে। তারপর হালকা মনে হেলতে দুলতে স্টিমার ঘাটের দিকে এগোই। ঘাট পেরিয়ে জেটির ডেকে পা দিয়ে দেখি, ও মা, এ কি? আমার স্টিমার যে মাঝ পদ্মায়! আমার জন্য অপেক্ষা না করে নিজেই জেঠির মায়া কাটিয়েছে। সর্বনাশ! আবার কখন আসবে স্টিমার? খালাসিদের কাছে জানা গেল যে কাল সকালের আগে নয়। শুনে নিজের উপর যত না, তার চেয়ে বেশি রাগ হলো মিঠাইওয়ালার উপর। সে কেন তার মিঠে বলিতে এমন করে আমায় মজালো? মজা পেয়েছে? তাকে পাকড়ালাম গিয়ে তক্ষুনি। আমার গালাগাল সে অম্লান বদনে হজম করলো। তারপরে নিজের গালে হাত দিল। ইস, হামকো ভি তো খেয়াল ছিল না বাবু, আজ হাটবার ছিল যে। হাটকা আদমি যে তো ফিরত গেল না, উসি বাস্তে জাহাজ জলদি ভরে গেল আর छोड़े भी দিল জলদি। কিন্তু এই জলদিতে আমার আগুন নিবল না। तब तुम काहे ऐसा झूठ-मूठ बतलाए के আমাকে तकलीफ দিলে? तकलीफ কেন হবে বাবু? একটু রাত তো, এক রাত কো বাত তো আপনি আমার দোকানে আইসুন, ওহি আমার দোকান। মিঠাইওয়ালা অদূরে পথের ধারে তার খোড়ো ঘরের আটচালার দিকে আঙুল ছোড়ে। ওখানে আমি থাকি, আমি আর আমার বিটিয়া लक्ष्मी। आज रात तो हमार घरे थाके, कल सवेरे जहाज में चलिए जान। पूरी कचौड़ी खाके नीच जान खुशी से, कोनो कष्ट होबे ना। हमार पूरी कचौड़ी भी खूब उम्दा चीज आछे बाबू। लाल गोलाके कितना अमीर आदमी, তোমার পুরি কচুরি খায় কি আদমারা হয়ে গেছে এই তো বলছো? তা আমি বুঝতে হয়, কিন্তু বোঝা উচিত ছিল অনেক আগে। কে জানে তোমার ওইসব গেলাবার মতলবেই তুমি আজ আমার স্টিমার ফেল করাবে। গজরাতে তার পিছু পিছু যাই। ঘরের সামনে গিয়ে সে হাঁক ছাড়ে, लक्ष्मी, अरे बिटिया, এই বাবু কো वास्ते এই ঘর মে हमारा খাটিয়া ठो। দোকানের পাশের ঘরটিতে খাটিয়া পেতে আমার শোবার ব্যবস্থা সব সেই লক্ষ্মী করে দিল। মিঠাইওয়ালা সেই মুখ বুজে থাকা বাচ্চা মেয়েটি। আর সে নিজে তুলসীদাসী রামায়ণ পেরে তার লাল টিম জ্বালিয়ে রাম ভজন গান করতে লাগলো। নামেই লাল টিম, আসলে কালো টিম। আর আমি আর এক দফা তার লাড্ডু প্যাঁড়ার সঙ্গে রফা করে আমার খাটিয়ায় লম্বা হলাম। আর তারপরেই শুরু হলো আমার দফা রফা। কি মশা রে বাবা সেখানে! আর যেমন মশা তেমনি কি ছাড় পোকা। পদাতিক বাহিনী আর বিমান বহরে যেন যুগপৎ আমাকে আক্রমণ করলো। ওপর থেকে নিচের থেকে একসঙ্গে কামড়াতে লাগলো আমায়। আগা পাঁচতলার কোথাও আর আস্ত রাখলো না। হাত পা ছুঁড়ে এলো পাথারি লাগালাম আমি মশা তাড়াতে। কিন্তু কত আর তাড়াবো কোথায়? পিন পিন করে কোত্থেকে যে আসছে ঝাঁকে, আর সেই সঙ্গে লাখে লাখে ছাড় পোকাও। পিন পিন করে না এলেও তাদের জাহাজ আলপিন নিয়ে আসার কসুর নেই। আর এদের রামভোজনের সঙ্গে তাল রেখে সেই সঙ্গে চলেছে মিঠাইওয়ালার রামভোজন। ভোরের দিকে
সারা গায়ে চাদর মুড়ি দিয়ে একটু ঘুমের মতো এসেছিল বুঝি। তন্দ্রার ঘোরে আর একদিনের ছবি দেখছিলাম। এই পদ্মাতেই আর এক যাত্রার ওই স্টিমারের বুকেই যে কাণ্ডটা ঘটেছিল তার ছবি কেমন করে জেগে উঠে আবার যেন আমার স্বপ্নালু চোখের উপর ভাসছিল। কি বিপদেই না পড়েছিলাম সেদিন এমনি এই পদ্মাতেই। সেই দুর্ঘটনার ঠেলাতেই না আমার ছোটবেলাকার তোতলামি সেরে গেল একবেলায়, একদিনেই, জন্মের মতন। সেরকম দুর্দৈব যেন কারুর কখনো না হয়। সেই আর এক স্টিমার যাত্রা। পদ্মার বুকের উপর দিয়ে চলেছি পূর্ব বাংলার মুলুকে, খুড়তুতো দিদির শ্বশুর বাড়িতে, দিদি আর জামাইবাবুর সঙ্গে। এই তো বছর আগের কথা। সেই প্রথম চেপেছি স্টিমারে। চেপে ফুর্তি হয়েছে এমন। ঘুরে ঘুরে দেখছি চারদিকে স্টিমার কেমন করে জল কেটে কেটে যাচ্ছে। আহ, সে কি মজা! আর কি জোর হাওয়া রে বাবা, উড়িয়ে নিয়ে যায় যেন। পদ্মার জলবায়ুর কি উপকারিতা কে জানে। গঙ্গার আর সমুদ্রের হাওয়া খেলে যেমন চেঞ্জের কাজ করে, জোর হয় গায়ে, পদ্মার এই জোরালো হাওয়ায় তেমনি হয়ে থাকে কিনা জানবার আমার কৌতূহল হয়। জিজ্ঞাসু হয়ে জামাইবাবুর কাছে যাই। বলি, ও জাম বলতে গিয়ে কথাটা জাম হয়ে যায় গলায়। বুঝেছি জামাইবাবু, বললেন জামাইবাবু। কি বলতে চাও বলো। বলছিলাম কি যে এই এত চেঁচাচ্ছ কেন, হয়েছে কি? চেঁচিয়ে ওঠেন উনি নিজেই। চেঁচাবো কেন? বলছি যে চেইন। ওই পর্যন্তই রইল। চেইনকে আর ওর বেশি টানা গেল না। না, স্টিমারের চেইন থাকে না। স্টিমার কি রেলগাড়ি যে চেন থাকবে? জবাব দিলেন জামাইবাবু। আর চেনের কথাই বা কেন? চেন টেনে স্টিমার থামাবার কি দরকার পড়লো তোমার শুনি? না না, চেন না, জবাবদিহি দিতে গিয়ে আমার চোখ মুখ কপালে উঠে যায়। কিন্তু ওই চেতকারী সার, তার বেশি আর বার করা যায় না। তখন ভাবলাম যে চেঞ্জ কথাটাই পাপ গলা দিয়ে যদি না গলতে চায়, তার বদলে বায়ু পরিবর্তনকেই না হয় নিয়ে আসি। কিছু শোনার ধৈর্য থাকলে তো জামাইবাবুর। চেন্না বলছি কি যে কিন্তু মাঝপথেই তিনি বাধা দিয়েছেন। বাবারে বাবা, পাগল করে দেবে নাকি? বলেছি না তোমাকে, কতবার তো বলেছি যে তোমার যা বলবার তা গান করে বলো, বেশ করে সুর ভেজে নিয়ে গাও। গানই হচ্ছে তোতলামির একমাত্র দাওয়াই। যদি সারাতে চাও, তোমার এই তোতলা মতো গানের সাহায্য নাও। কেন, সুর খেলিয়ে বলতে কি হয়? আর সুর বার করা এমন কিছু শক্তও না। স্বরটা নাকের ভেতর দিয়ে বার করলেই সুর হয়। আর কিছু না থাক, নাক তো আছে। তা তো আছে, কিন্তু তাই বলে হাতির মতন এমন কিছু লম্বা নাক নয় যে ইচ্ছে করলেই আমি সুরে খেলাতে পারবো। কিন্তু কথাটার মুখ খুলে বলার দুশ্চেষ্টা করিনে। মনে মনেই বলে বিমুখ হয়ে দিদির কাছে চলে যাই। দিদি তখন ডেকের মেয়েলি এলাকায় রেলিংয়ের ধার ঘেঁষে পদ্মার শোভা দেখছিলেন। স্টিমারের দাঁত কেমন ঢেউ কেটে কেটে চলেছে দেখছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতে না দেখতে তক্ষুনি আবার ছুটে আসতে হয়েছে তার বরের, সেই বরের কাছেই আবার। দিদির কথাটা ভালো করে বলতেই তার বাগড়া এলো। না, কিচ্ছু তোমার দিতে হবে না, কিচ্ছু আমার চাইনে। দিচ্ছি নে তো, বলছি কি যে তো আবার তোতলাতে লেগেছ। কি বললাম একটু আগে? যা বললাম গান করে বলতে বলিনি? তিনি খেঁকিয়ে উঠলেন। বলো, গান গেয়ে বলো, প্রাণ খুলে গাও, গান খুলে বাতলাও। আমি কান খুলে শুনি, শুনে আমার জন্ম সার্থক করি। তখন বাধ্য হয়ে আমার বাল্মীকি হতে হয়। তিনি যেমন ক্রৌঞ্চ বিরহে কাতর হয়ে তার প্রথম শ্লোক ঝেড়েছিলেন, আমিও তেমনি মুখে মুখে আমার গান বাঁধি মনের দুঃখে।
স্টিমারে চেন থাকে না বলছিলে না মশাই, কিন্তু থাকলে ভালো হতো এখন এরূপ দশায়। বাবা বেশ, এই তো খাসা বেরুচ্ছে। তিনি বাহবা দেন। বেশ সুরেলা হয়েই বেরুচ্ছে তো। তোফা। ভগ্ন কণ্ঠে আবার আমায় সুর নাড়তে হয়। আমার দিদি, তোমার বউ গো, বলতে ব্যথা লাগে। মরি হায় রে, মরি হায় রে, মরে যাই মরে যাই। বড় বড় ওস্তাদের মতোই গিটকিরি মারতে শিখেছে দেখছি। তিনি টিটকিরি মারেন, কিন্তু ওস্তাদি কাকে বলে জানি না। আমার গানের সুরগুলি নাকের থেকে গান থেকে গুলির মতোই, শেষ পর্যন্ত না দেগে থামা যায় না। মরি হায় রে, তোমার যে বউ আমার যে বোন, বলতে বোন জাগে, জলে পড়ে গেছেন তিনি মাইল তিনেক দূরে। মরি হায় রে হায় রে। দুঃস্বপ্ন ভাঙতেই খাটিয়া ছেড়ে লাফিয়ে উঠেছি। কখন সকাল হলো! ইস, বড্ড বেলা হয়ে গেছে যে। স্টিমার ধরতে পারলে হয় এখন। সুটকেসটা তুলে নিয়েই ছুটলাম। পথে নামতেই সেই সদা আলাপি মেঠাইওয়ালা সামনে এলো। আরে বাবু, জাহাজ ছড়তে আবি বহুত দেরি। জাহাজ এখনো আসেই নাই। গরমা গরম পুরি ভাজিয়েছি, খাইয়ে যান। তোমার পুরি আমার মাথায় থাক, বলে আমি মাথা নাড়ি। তোমার আর কি, তুমি খাইয়ে যাও আর আমি খুইয়ে যাই। কালকেও তুমি ওই কথাই বলেছিলে। ওই বলে সারা রাত তোমার ছাড় পোকা আর মশার কামড় খাইয়েছ, কিন্তু আর না। সেই সঙ্গে ওর সঙ্গীত সুধাপানের কথাটা আর পারলাম না, পা বাড়ালাম। মনে মনেই বললাম, একবার নিজের পুরীতে গিয়ে যদি পৌঁছতে পারি, আমনুরার গাড়ি ধরতে পারি, যদি তাহলে আসল মেঠাই খাবো আমার মামার বাড়ি। আমের চেয়ে মিঠে কিছু আর আছে নাকি? ছুরিখানেক আম আর এক গামলা ক্ষীর নিয়ে বসে যাও। খোসা ছাড়িয়ে ক্ষীরে ডুবিয়ে খোশ মেজাজে খেতে থাকো। 1 পয়সা খরচা নেই আমের পেছনে, আরামসে খাও। তারপর বিকেলে ছুরি হাতে বেরিয়ে পড়ো বাগানে। আম গাছের ডালে উঠে আমোদ করো। হনুমানদের সঙ্গে পাল্লা দিয়ে লাগো। আমের জন্যে কোনো ব্যয় নেই। যা কিছু ব্যায়াম তা শুধু খাওয়ার, হাতের আর মুখের। ছুটতে ছুটতে ঘাটের কিনারায় পৌঁছই। পৌঁছে দেখি, ওই যে আমার স্টিমার সামনেই খাড়া। ধরে আমার প্রাণ এলো এতক্ষণে। এক দৌড়ে জেটির কোলে গিয়ে পড়লাম। জেটিতে স্টিমারে চারধারেই তাড়া, ভীষণ হইচই। এ খালাসি ডাকছে ও খালাসিকে, ভাইয়া হো। স্টিমারও ডাকছে, কাকে তা বলা কঠিন, কিন্তু তার দারুণ ভয়ে কানে তালা ধরিয়ে দেয়। জেটির কিনারে স্টিমারের সামনে গিয়ে দাঁড়াই। ও মা, স্টিমার যে জেটির বাঁধন কেটেছেন। স্টিমারে আর জেটিতে তখন বেশ কিছুটা ফারাক। স্টিমারের পাটাতন, স্টিমার ভিড়লে যেটি জেটির গায়ে এসে লাগে, সেতুবন্ধের মতোই, যার ওপর দিয়ে যাত্রীরা ওঠে নামে, যায় আসে, গটগট করে হাঁটে, কুলিরা যত মাল তোলে নামায়, যার সঙ্গে স্টিমারের জেঠতুতো সম্পর্ক, সেই সম্পর্ক আর নেই। সেই সম্বন্ধ ছিন্ন হয়েছে আমার আসার আগেই। স্টিমারের খালাসিরা তাদের পাটাতন তুলে নিতে যাচ্ছে। এখন বুকের পাটা চাই। লালগোলায় স্টিমার ধরতে বেগ পেতে হবে বেশ আমার জানানো হয়েছিল বারবার। সেই বেগ পেতে হলো এখন। আমি আগুপিছু করি, বেগ পাবো কি পাবো না। তারপর মারি এক লাফ সবেগে, মরিয়া হয়ে পড়ি গিয়ে পাটাতনের উপর, পদ্মার ভগ্নাংশ পার হয়ে গিয়ে বসে পড়ি। আমার কাণ্ড দেখে সবাই হৈ হৈ করে ওঠে। স্টিমারে জেটির যত লোক, কিন্তু কে কি বলছে তা শোনার তখন কি আমার হুঁশ আছে? না কিছু দেখছি না শুনছি। পায়ের তলায় পাটাতন পেয়েছি, এই ঢের। মুহূর্তটাক বসে থাকি, তারপর টলতে টলতে উঠে দাঁড়াই। সুটকেস আমার হাতে। তারপর আমার নজর পড়ে নিচের দিকে, পাটাতনের তলায়। ও মা, এ যে থই থই জল! দেখে আবার আমি বসে পড়ি। পাটাতনের নিচেই পদ্মার বিস্তার। আমার মাথা ঘুরতে থাকে। উপুর হয়ে পড়ি আবার। পাটাতনের উপর হামাগুড়ি দিয়ে হাঁটি। আস্তে আস্তে এগুতে থাকি, সুটকেস টানতে টানতে। দিচ্ছি তো দিচ্ছি হামাগুড়ি,
যেন এর শেষ নেই গো। স্টিমারের ডেক মনে হয় মাইল দেড়েক দূরে। যাই হোক, যত দেরি হোক গুঁড়ি মেরে মেরে পৌঁছলাম গিয়ে, উঠলাম ডেকে। তখন দেহের সাথে সাথে সারা মনও যেন আমাকে ডেকে উঠল, পেরেছি, পেয়ে গেছি। ডুকরে উঠল মনের থেকে ধন্যবাদ বিধাতার উদ্দেশ্যে, স্টিমারের উদ্দেশ্যে, আমার নিজের উদ্দেশ্যে। মুখর হয়ে ডেকের ওপর নিজেকে রেখে হাঁপাতে লাগলাম। না, না, আর কখনো না, কদাপি আর এমন বিপজ্জনক কাজে হাত দেব না। হাত পা কোনোটাই নয়, শপথ করি নিজের মনে। মা দুর্গার দয়ায় বড্ড বেঁচে গেছি এ যাত্রা। হুঁশ হতে দেখলাম একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে, নীল পোশাকে এক খালাসি। ইস, স্টিমার ধরা কি চারটিখানি? হাঁপ ছেড়ে আমি বলি, কিন্তু ধরতে পেরেছি শেষ পর্যন্ত। কি বলো খালাসি সাহেব? খালাসিটা হাসলো। কি দরকার ছিল বাবু এত মেহনতে? জাহাজ তো আমরা ভেড়াচ্ছিলাম জেটিতেই। খানিক পরে এমনি আসতেন, হেঁটেই আসতেন সোজা। সবুর করলেই পারতেন একটু। হ্যাঁ, তাই নাকি? তখন আমার খেয়াল হলো, হ্যাঁ, তাও তো হতে পারে। পাটাতন তুলছিল না, নামাচ্ছিলই খালাসিরা। নামিয়ে জেটির গায়ে লাগানো হচ্ছিল, বুঝতে পারলাম তখন। তাকিয়ে দেখলামও তাই। গোদাগাড়ির স্টিমার শোরগোল করে লালগোলার জেটির কোলে এসে ভিড়েছে। জেঠতুতো সম্পর্কের আত্মীয়তা সুনিবিড় হয়েছে এতক্ষণে। ওপারের যাত্রীদের নিয়ে স্টিমারটা এসে পৌঁছলো সেই মাত্র।